সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনীতি সহ সমসাময়িক বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং আমাদের সাথে আলোচক হিসাবে আছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক, সবার প্রিয় মুখ গোলাম মাওলা রনি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি মুজিবুর রহমান মঞ্জু। আমি শুরু করতে চাই গোলাম মাওলা রনিকে দিয়ে। জনাব রনি, আমরা দেখছি যে সরকার দল অর্থাৎ বিএনপি সংরক্ষিত নারী আসনে তাদের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে। কেমন প্রার্থী দিল, কতটা যোগ্য প্রার্থী তারা দিল, কতটা ত্যাগী নেতৃত্বকে তারা জাতীয় সংসদে বেছে নিল? প্রথমত ফেসবুক কেন্দ্রিক যদি জনমত ধরেন তাহলে দেখলাম যে মোটামুটি সবাই প্রশংসা করছে যে সেটা ভালো কাজ হয়েছে। একজন সাংবাদিক আছেন জুলকারনাইন সায়ের, ইংরেজিতে সবসময় স্ট্যাটাস দেন। তো উনি বললেন যে ইংরেজিতেই বললেন, যতটুকু আমি বুঝেছি ওনার ইংরেজি, যে এটা এক্সেলেন্ট জব হয়েছে, অসাধারণ একটা সুন্দর কাজ হয়েছে। তো যেহেতু উনি ইংরেজি বলেছেন, আবার ইংরেজিতে বলেছেন, উনি তো সাধারণত প্রশংসা মেপে মেপে করেন, তাতে মনে হলো যে ভালোই হয়েছে। আর মোটামুটি সবাই আমার পরিচিত, এবং এর মধ্যে একটা বিরাট অংশ ফেসবুকে আমার সাথে সংযুক্ত আছে। কেউ কেউ আবার 9th পার্লামেন্টে আমার সহকর্মী ছিলেন। তো যার জন্য আমার বেশ ভালোই লাগছে। শুধু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু পাপিয়ার হলো না, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে একটু বেদনা মনে হচ্ছে। মোরালেস আদারওয়াইজ ভালোই আছে। কিন্তু সমস্যাটা হয়ে গেল কি, কিনছেন তো প্রায় 1000 জন মহিলা। এর মধ্যে অনেকে আছেন ভালো ভালো শিল্পী, জনপ্রিয় শিল্পী। তো তাদের লক্ষ লক্ষ ভক্ত আছে সারা বাংলাদেশে, এবং বিএনপির ভক্ত। তো তারা না পাওয়ার কারণে এই ভক্তদের অনেক সবার মন খারাপ। তারপরে অনেকে এসছেন এইবারই নতুন বিএনপিতে যোগদান করেছেন, কিন্তু অসম্ভব সুন্দরী। পৃথিবীতে সুন্দর মুখের জয় সর্বত্র, এবং বিশেষ করে পুরুষরা তো ভালোবাসি, নারীরাও কিন্তু সুন্দরীদের ভালোবাসে। তো এরকম যারা সুন্দরী নারী প্রার্থী তারা কিনেছিলেন, সবাই শতভাগ ধরে নিয়েছিলেন যে এদের যে লাবণ্য, এদের যে সৌন্দর্য, এরা সংসদে গেলে সংসদ জল করবে। আর এরা সংসদে বসলে জামাতের যারা প্রার্থী তাদের উপর একটা মানসিক চাপ পড়বে, ভীষণ রকম মানুষের চাপ পড়বে, এবং বিএনপি এই চাপটা কাজে লাগাবে। জামাতের উপরে কেমন চাপ পড়বে? জামাতের যারা লোকজন আছে তারা তো সঙ্গতে কারণে পুরুষ যারা আছে তারা ওইরকম সুন্দরী নারীর দিকে যেন তাকাতে না হয়, এই জন্য তাদের মুখ অন্যদিকে করে রাখতে হবে। তো এটা জামাতের জন্য ঘাড় ব্যথা হয়ে যেত। আর যদি তারা কোনো কারণে ওদিকে তাকাতো, তখন ওই যে ক্যামেরার দিকে থাকতো, সবাই বলতো যে দেখো ইমান কী অবস্থা, এরা নাকি আবার জান্নাতে যাবে, জান্নাতের টিকিট বিক্রি করে, ওই দেখো সংসদের সুন্দরী মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তো এরকম একটা জামাতের একটা মনস্তাত্ত্বিক ঝামেলা হতো। তো এখন এই যে যারা এরকম সুন্দরী, মানে অসাধারণ সুন্দরী ছিলেন, তাদেরকে দেওয়া হয়নি, জামাতের অনেক লোকের মনে তারা খুব খুশি যে এরকম যন্ত্রণা থেকে তারা বেঁচেছে। তো এরকম আর কি, আসলে যে কোনো জিনিস একটা ঘটনা ঘটে, এটাকে আপনি যদি পক্ষে বলতে চান, বিপক্ষে বলতে চান, 1000টা কারণ আপনি বলতে পারবেন। তো এর বাইরে যেটা আছে, যে আবার অনেকে বলছে, জামাত এনসিপির লোকজন যারা আছে তারা বলছে দূর যত সব নেগোসিয়েশন, আমরা এই রাজপথে যে আন্দোলন করছি কয় মাস টিকে তাই দেখো, এগুলো হয়েছে শপথ গ্রহণের আগে চিতে সব পড়ে যায় কিনা দেখো। এরকম অবস্থা হলে আমরা যে শেখ হাসিনার মতো শক্তিশালী দলকে আমরা, মানে তার আওয়ামী লীগকে আমরা ক্ষমতাচ্যুত করেছি, তারা আমাদের জুলাই সনদ মানেনি, তারা আমাদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সিনেমিনে খেলাধুলা করছে, তারা আমাদের সেই ইসলামী ব্যাংকে হাত দিয়েছে। তারপরে আবার তাদের পছন্দের একটা পত্রিকা আছে ইনকিলাব পত্রিকা, সেই পত্রিকাটা মারাত্মক কার্টুন একে এক হুজুর, সেই হুজুরের মধ্যে গলায় হাত ঢুকিয়ে দিছে কার্টুনে, দিয়ে বলছে হুজুর খালি ইসলামী ব্যাংকের নাড়াচাড়া দিলাম আর কিছু না। এই যে কাজগুলো করছে, এই কাজগুলোর ফলে যারা বিএনপি বিরোধী শক্তি তারা মনে করছে যে এগুলো সব আনাকুম জানাকুম, তাদের করা করছে, আমাদের রাজপথে আমরা দেখাবো। তো এই যে রাজনীতির যে কলেবর, রাজনীতির যে কলরব, এটাই আসলে সৌন্দর্য। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, পক্ষে বিপক্ষে অনেক থাকবে, যারা পেয়েছেন তাদেরকে স্বাগতম, আর যারা পাননি
তাদেরকেও স্বাগতম, হয়তো ভবিষ্যতে তারা পাবে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু মুজিবুর রহমান মঞ্জুর কাছে যাই। সরকারি দল যখন গুছিয়ে ফেললো, তাদের প্রার্থীদের নামের তালিকা দিল এবং গোলাম আলা রনি ভাই খুবই চমৎকার করে বলছিলেন, তার মতো করে সেখানে হাসিরও খোরাক আছে। আপনাদের দিকেও কিছুটা তীর ছুঁড়েছেন। তো সেখানে আমরা মানে বিরোধী দলের যারা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হবেন তারা আলোচনায় নেই। আপনি যেহেতু 11 দলীয় জোটে আছেন, আপনি নির্বাচিত হতে পারেননি, আপনার ঘর থেকে কেউ হচ্ছে কিনা বা এরকম কোনো অফার বা আপনি নিজ থেকে কোনো কিছু বলেছেন কিনা? না, প্রথমে ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে দুই দলেই মানে সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষ থেকেই আমি যতটুকু দেখলাম যে তারা তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে এবং দুই দলের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে হয়েছে বা হয় নাই, কিন্তু দুইটা নীতি উভয় পক্ষেই মেনেছে। সেটা হচ্ছে এক ফ্যামিলি থেকে একাধিক কাউকে পার্লামেন্টে মেম্বার করা হবে না, বা এটা তারা চেষ্টা করেছে। হয়তো একটা দুইটা ব্যতিক্রম থাকতে পারে, না না, অনেকগুলি ব্যতিক্রম হয়েছে বিএনপিতে, খুব বেশি না, একটা দুইটা হয়তো বা। যাই হোক, এটা একটা মূলনীতি ছিল, এটা বিরোধী দলও এটা মানার চেষ্টা করেছে, সরকারি দলও হয়তো একটা দুইটাতে ব্যত্যয় ঘটেছে। আমার কাছে যেটা মনে হয় যে যেটা খালিল কবির খোকনের স্ত্রী, ওটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম হতে পারে, নিপুণ রায়ের বিষয়টা একটু ব্যতিক্রম হতে পারে, এটাই, আর বেশি খুব আমার চোখে পড়ে নাই। আদার দেন আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা অনেক যাচাই বাছাই করেছেন, এখানে রাজনৈতিকভাবে যাদের অবদান ছিল, যাদের ত্যাগ ছিল, তাদেরকে দিয়েছেন। যোগ্যতার বিষয়টা তো বলেছেন। মানে 11 দলের একটা ইন্টারেস্টিং জায়গা যেটা, সেটা হচ্ছে একজন শহীদের মাকে তারা, জুলাই অভ্যুত্থানে নিহত একজন শহীদের মাকে তারা সেখানে নমিনেটেড করেছেন। বিএনপির জায়গা থেকে দেখা গেছে যে ইয়াং একজন নেত্রী, ছাত্র দলের একজন নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসুরা, তাকে দিয়েছেন। এটা ইন্টারেস্টিং। আবার ওই যে আমাদের মায়ের ডাকের তুলিকেও সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আবার যেটা রনি ভাই বলেছেন যে অনেক খুব এক্সপেক্টেড ছিলেন, যেমন একজন কণ্ঠশিল্পীকে নিয়ে খুব আলোচনা হয়েছিল, এবং আমি দেখেছি যে আমেরিকায় কিন্তু তার অনেক অবদান আছে, সে সেখানে অনেক কাজ করেছে, কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে আবার অনেকে প্রতিবাদও করেছে যে কেন এই ধরনের লোকেরা হবে, আমরা দেশে এত যান প্রাণ দিয়েছি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে পার্লামেন্টে আমাদের নারী সদস্যদের ভূমিকাটা তো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যেটা চেয়েছিলাম যে 100 নারীদেরকে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে আনা এবং ক্রমান্বয়ে এটা বাড়ানো, কারণ নারীদের অংশগ্রহণটা খুব দরকার। এবং আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে কোনো ডিসকাশনে যখন নারীরা থাকে তখন পুরুষরা কিছুটা সংযত থাকে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার হতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওই ইন্টারমিডিয়েট লাইফে আমরা শুনতাম, আমাদের শিক্ষক বলতেন যে প্রেমে পড়লে এটা ছেলেকে তখনই বুঝবে যখন দেখবে সে খুব পরিপাটি হয়ে চলে, বুঝবে যে সে তার কোনো না কোনো জায়গায় সে প্রেমে পড়েছে। তো এটা একটু ফানের ইস্যু, যেটা রনি ভাই বললেন যে নারীরা থাকলে সেখানে পুরুষরা সংযত থাকে। দেখবেন যখন নারী সংসদ সদস্যরা থাকবেন, এই কিছু কিছু পুরুষের ঝিমানোর অভ্যাস আছে, ঝিমানোর অভ্যাসটা কিন্তু কমে যাবে। তারপরে কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতার সাথে বলবে, ভুল ত্রুটির ব্যাপারটা থাকবে, নিজেদের ক্যারিশমা দেখানোর একটা প্রবণতা থাকবে। আর আমরা যেটা চেষ্টা করব বা আমাদের যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে নারীরাও যাতে ট্র্যাডিশনালি যেটা হয়, আমি সরকারি দলের এমপিদেরকে দেখেছি যে তারা প্রচুর পরিমাণে প্রধানমন্ত্রীর বন্দনা, তারপরে দলীয় নেতাদের বন্দনা করেন। এই বন্দনাটা নারীরা করলে হবে কি, এটা আবার একটু বাজে দেখা যাবে। বিরোধী দল থেকে কারা কারা পাচ্ছে? বিরোধী দলের কথাটা আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে বিরোধী দলের জামাতের অংশটা একটু বেশি, এনসিপির সম্ভবত আছে 2 জন, আর খেলাফত মজলিসের 1 জন, আর জাগপার 1 জন, আরেকজন তো আমি বললাম যে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এই 11 দলীয় জোটের ব্যাপারে মানে আমরা আমাদের দলীয়গতভাবে আমরা এটা বলতে দ্বিধা নাই যে আমরা কিছুটা উপেক্ষিত, বা যেমন আমরা বলতে পারি যে আমাদের নারী সদস্যরা আছেন, যোগ্য নারী সদস্যরা আছেন, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে জোটের পক্ষ থেকে আমাদেরকে কোনো অ্যাপ্রোচ করা হয় নাই। আর আমাদের একটা নীতি, আমরা শুরু থেকেই মানে সচেতন ছিলাম যে এই সিট ভাগাভাগি, এই যে ডিমান্ড করা, এই যে মানে ধাক্কাধাক্কি করা, এই জিনিসটা চাইতেও আমরা নীতিটাকে গুরুত্ব দিয়েছি। যেমন আমাদের 11 দলীয় জোটের মূল নীতি ছিল জুলাই ইস্যুটা, জুলাই সনদটার বাস্তবায়নের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপির চাইতে জামাতকে অনেক বেশি আন্তরিক
এবং এনসিপি এবং এবি পার্টি, আমরা তো একটা অলরেডি জুলাই কেন্দ্রিক একটা অ্যালায়েন্সের মধ্যে আমরা ছিলাম। আমাদের এই 11 দলীয় জোটে যাওয়ার মূল ইস্যুটা কিন্তু জুলাই, এবং জুলাই সনদ আমরা এটা প্রকাশ্যেই বলেছি যে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাতে আন্তরিকতা দিয়ে এটা করতে পারে, তাহলে আমাদের হয়তো এই বিরোধী দলীয় জোটের আর ওই ইস্যুটা যেটাকে কেন্দ্র করে আমাদের অ্যালায়েন্স, সেটার কিন্তু আর কার্যকারিতা থাকবে না। তো আমি যেটা মনে করি যে যেমন বিএনপিকে আমি দেখেছি, তারা কিন্তু তাদের জোটকে মূল্যায়িত করার ব্যাপারে তারা খুবই এবারে একটু ভালো আন্তরিকতা দেখিয়েছেন, এবং জোট থেকে যারা যেখানে যাদেরকে প্রার্থী দিয়েছেন তাদেরকে কিন্তু জিতিয়ে আনার জন্য তারা যথেষ্ট স্যাক্রিফাইস মন্ত্রিত্ব দিয়েছেন, দলীয়ভাবে চেষ্টা করেছেন। এই জায়গাটাতে 11 দলীয় জোটের আমরা যথেষ্ট সীমাবদ্ধতা ঘাটতি দেখেছি। আপনি যদি দেখেন এনসিপির যারা ইলেকশন করেছেন, আমাদের দলে যারা ইলেকশন করেছেন, আমাদের কিন্তু খুব বেগ পেতে হয়েছে প্রথম দিকে পুরো জোটের সমর্থন পেতে। অনেক পরে আমরা পেয়েছি, সার্বিকভাবে সমর্থন পেয়েছি, কিন্তু শুরুতে একটা বড় অংশ আমরা অসহযোগিতার সম্মুখীন হয়েছি। তো এটা হয়তো হতেই পারে, একটা জোট করা হঠাৎ করে করেছি শেষে। তো আমার যেটা মনে হয় যে আমরা আগামী দিনের পারফরমেন্সের উপর নির্ভর করবে যে আসলে এই মনোনয়নগুলো সঠিক হয়েছে কিনা। আপাত দৃষ্টিতে যেটা হয়েছে, আমাদেরকে বৃহত্তর স্বার্থে আমরা চাই যে এই নারী সংসদ সদস্যরা জাতীয় প্রয়োজনে না, শুধু নারীদের সঠিক প্রতিনিধিত্ব তারা করবে। ধন্যবাদ আপনাকে। মুজিবুর রহমান মঞ্জু বলছেন যে তাদের যে 11 দলীয় ঐক্য হয়েছে, তারা নির্বাচন করেছেন, সেখানে জামাত এবং তারা নিজেদেরকে মনে করেছে যে তারা জুলাইকে ধারণ করেন, সংস্কার কার্যক্রম তারা এগিয়ে নেবেন, এরকম একটি নেক্সাস থেকে তারা একসাথে হয়েছেন, এবং সেটি এখনো ফুরিয়ে যায়নি। কারণ তার ভাষ্য অনুযায়ী যে বিএনপি যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা সেখানে নিচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে হোঁচট খাচ্ছে। আসলে কি বিএনপি বা সরকার যে জুলাইকে ধারণ করার মানে না করার যে ন্যারেটিভ, সেটা কি এখনো চলমান আছে, নাকি সত্যি সত্যি সেখানে ব্যত্যয় ঘটছে? না, বাস্তবতা হলো যে বিএনপি একটা বড় দল, তারা কেবলমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ কি মনে করে, এটা বাস্তবতা। এখন আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, তারা যতটা সম্ভব তাদেরকে দূরে রেখে একটা ব্যাকফায়ার করে নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করছে, এবং তাদের সর্বত্র চেষ্টা যে ভারত থেকে যেন কোনো অবস্থাতেই শেখ হাসিনা, শেখ পরিবার এরা না আসে। আস্তে আস্তে আওয়ামী লীগ শেষ হয়ে যাক, মুসলিম লীগ হয়ে যাক, আওয়ামী লীগের নেতারা সব মরে যাক, এদের গুটি বসন্ত কলেরা সব কিছু হোক, ভ্যানিশ হয়ে যাক, এটাই হলো তাদের একটা মনে মনে চিন্তা। হায়ারাস জামাত এনসিপিকে তো তারা কোনো দল মনে করে না, দলই মনে করে না। তারা মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, নিজে বলেছে। আর যেহেতু জনাব মুজিবুর রহমান মঞ্জু এখানে আছেন, আমি তার পার্টিকে কী মনে করেন তিনি ভালো বলতে পারেন। আর জামাতকে মনে করে যে এটা বিএনপির একটা বাই প্রোডাক্ট বা একটা পরগাছা। তা ইংরেজিতে এটাকে বলা হয় মেন্স রিয়া। তো প্রতিপক্ষ সম্পর্কে যখন আপনি একটা চিন্তা করবেন যে এরা এইরকম, ইয়াংরা যারা ঘোরাফেরা করছে, এরা বলছে আমরা বিপ্লবী, আমরা বিপ্লব করছি, ইত্যাদি ইত্যাদি। বিএনপি বলছে যে আমরা 17 বছর করে সব কিছু করে এভরিথিং সব কিছু করছি, শুধু গোলটা তুমি দিয়েছ। আবার যারা মানে জুলাই যোদ্ধা, তাদের বক্তব্যটা হলো যে 17 বছর আপনি ঘোড়ার ডিম কী করেছেন, এটা বালির ট্র্যাক সরাতে পারেননি, আপনি লন্ডনে গিয়ে বসেছিলেন চুপচাপ, বাংলাদেশে বসে আমরা সেই হাত দুটো মানে যেভাবে আবু সাইদ 2 হাত প্রসারিত করে বন্দুকের সামনে নিজেকে তুলে ধরেছে, আমরা তার ধারক বাহক, এভাবে সবাই। এখন ওখানে যদি বিএনপির কোনো বয়স্ক নেতাকে বা যুবক নেতাকে এভাবে বলা হয়তো বন্দুকের সামনে একটু দাঁড়াও, সে ওই ছোটো পোলাফান যেভাবে কান্নাকাটি করে আর আমি জীবনে কিছু চাই না, ওইভাবে যখন কান্নাকাটি করতো যে আমার আর রাজনীতি করা লাগবে না, তবু আমি বন্দুকের সামনে দাঁড়াবো না। অনেকে তো দুষ্টামি করে বলে যে ওই যে বিএনপি অফিসের সামনে একবার পুলিশ দেখে কোন নেতা কীভাবে পিছনে তাকে দৌড়েছিল, কোন নেতা দৌড়ে সেই গেট ভেঙে মানে সেই বিএনপি অফিসের মধ্যে ঢুকে গিয়েছিল, এগুলো সব সামনে আনার চেষ্টা করছে। তো এইগুলো নিয়ে হয় কি, এনসিপি, জামাত এবং বিএনপি তাদের যে বট বাহিনী আছে ইন্টারনেটে, প্রতিদিন মজার মজার সব কাণ্ড ঘটে। একজনকে শাড়ি পরায়, একজনকে লুঙ্গি পরায়, তারপরে বিভিন্ন রকম সে নাচ গান করে, মানে একই অপর মানে পুরো ইন্টারনেট জগতে একটা বিনোদন, মানে রাজনীতি নিয়ে এমন সব বিনোদন, এমন সব ডায়ালগ, এমন সব কথাবার্তা, এগুলো বলাও যায় না আর দেখলে অজুও থাকে না,
এরকম একটা অবস্থা। তো সেই অবস্থার মধ্যে আবার এখন যে রাজনীতির কতগুলো বাস্তব সমস্যা দেখা দিয়েছে। প্রথম সমস্যাটা হলো সরকারের হাতে টাকা নেই। দ্বিতীয় সমস্যা হলো রাষ্ট্রের হাতেও টাকা নেই। রাষ্ট্র মানে দরিদ্র হয়ে গেছে, সরকারও দরিদ্র হয়ে গেছে। এরপর হলো যে শেখ হাসিনার জমানা থেকেই আমরা অনেকগুলো বন্ধু রাষ্ট্রকে শত্রু বানিয়ে ফেলেছি। আর এখন নতুন করে ইউনূস সাহেবের জমানাতে একটাও বন্ধু হয়নি, বরং অনেকের সাথে সম্পর্কটা কমপ্লেক্স হয়ে গেছে। মানে ভারতের সঙ্গে খুবই খারাপ সম্পর্ক হয়ে গেছে, চীনের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে গেছে ইউনূস জমানাতে। কিন্তু এই সরকারে এসে এই অল্প 2 মাসের মধ্যে এসে এখনো পর্যন্ত কোনো রিপেয়ার করতে পারে না, প্রশ্নে আরও ঝামেলা হয়ে গেছে, আরও বেশি ঝামেলা হয়ে গেছে। এখন এর মধ্যে আবার ইরান যুদ্ধ, আমাদের দেশে যে তেল নিয়ে তেলেসমাতি হয়ে গেছে, তারপরে প্রধানমন্ত্রী জিদ ধরেছে সে 20,000 কিলোমিটার খাল কাটবেই, এর মধ্যে যত কিছু যা হোক না কেন খাল সে কাটবেই। তো সব মিলিয়ে আর ওই যে শিক্ষামন্ত্রী আছে সে নকল ধরবেই, সে যা হোক দুনিয়া উল্টে যাক, কেয়ামত হয়ে যাক, নকল সে ধরবেই। এবং তার ঘটলো যে আমি যদি বেঁচে থাকি কে নকল করে, সে শিক্ষক নাকি, সে নাকি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নকল ধরবে আর কি, যারা করে অনুবীক্ষণ যন্ত্র দেওয়া। তো এরকম আসলে অনেক ঘটনা ঘটছে। এটার যে আসলে সমীকরণটা কোথায় যায় আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তবে যেটা সরল সমীকরণ সেটা হল ক্ষমতার আসলে কেউ শেয়ার করতে চায় না। এই পৃথিবীতে সবাই সব কিছু শেয়ার করে মোরাললেস। এমনকি দেখা গেছে যে মহাভারতের যুগে 5 ভাই মিলে একজন স্ত্রীকে শেয়ার করেছে, দ্রৌপদীকে। ঐতিহাসিক ঘটনা, শেয়ার করেছে, বিশ্বাসও করেছে। হ্যাঁ, রাম চলে গেছে যুদ্ধ করার জন্য, লক্ষ্মণকে তার স্ত্রী সীতার সেই জিম্মায় সে রেখে চলে গেছে। তারপরে সিংহাসন রাম লক্ষ্মণ দুজনে চলে গেছে, তাদের সিংহাসন তাদের সৎ ভাই তার কাছে দিয়ে গেছে। সে দাদার সম্মানার্থে সিংহাসনের উপর দাদার খড়ম রেখে নিচে বসে আছে। এরকম অনেক ইতিহাস আছে। কিন্তু বর্তমানে যে রাজনীতি, সেই রাজনীতির যে ক্ষমতা, এটা কেউ কাউকে শেয়ার করতে চায় না। জানে বিএনপি আওয়ামী লীগ দুটো দলই জানে যে আমরাই ক্ষমতায় আসবো, ফলে তাদের অ্যাবসলিউট পাওয়ার। শেখ হাসিনা কী বলতেন, আমার আরও ক্ষমতা দরকার, অ্যাবসলিউট পাওয়ার দরকার। তো তারেক রহমান সাহেব বললেন যে তা আমি কম ক্ষমতা নেব কেন, আমার কি কোনো অংশে কম আছে নাকি? আমার বাবা প্রেসিডেন্ট ছিলেন, আমার মা প্রধানমন্ত্রী ছিলেন, আমার নানা অমন ছিলেন, আমার দাদা অমন ছিলেন, আমার শ্বশুর এরকম ছিলেন, আমার স্ত্রী এরকম একজন মেধাবী ডাক্তার। তা আমি কেন কম ক্ষমতা নিতে যাব? জামাতের কথা, এনসিপির কথা আমি কেন ক্ষমতা ভাগাভাগি করব? এই যে জুলাই সনদ বলেন, সংস্কার বলেন, আলটিমেটলি তো প্রাইম মিনিস্টারের ক্ষমতাটা কমানো, জি, ক্ষমতার ভারসাম্য আনা। এটা বিএনপি জান থাকতে, জিন্দিগি থাকতে এটাকে তারা করবে না। মঞ্জুবুর রহমান মঞ্জু, জ্বালানি তেল এবং এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার, জনজীবনে কি প্রভাব পড়তে পারে? যারা জনগণের কথা বলবে সেই বিরোধী দলকেও আমরা দেখছি না যে সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে অথবা কোনো আন্দোলনের ডাক দিতে। অর্থাৎ সরকার এবং বিরোধী দলের কি একটা নেক্সাস আছে এই ক্ষেত্রে, যেটা ঠিক আছে এটা এখন একটা পরিস্থিতি বিরাজ করছে, আমরা এই ইস্যুটা নিয়ে কথা না বলি? না, জ্বালানি ইস্যুতে একটা সেন্সিটিভিটি আছে, যেহেতু গ্লোবালি একটা যুদ্ধ হচ্ছে। এটা নিয়ে কথা বলতে গেলে একটু হিসাব করে বলতে হবে, কারণ একটা জনমনে একটা ধারণা যে এই সংকটটা তো একটা বাহ্যিক সংকটের আমরা ফলশ্রুতি। ফলে বিরোধী দল হুট করে যে কথা বলে বসবে, এটার ক্ষেত্রে হয়তো একটু সতর্কতা অবলম্বন করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পার্লামেন্টে কিন্তু এটা নিয়ে প্রতিদিনই টুকটাক আলোচনা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, জবাব দিচ্ছে। ইভেন বাইরেও সাংবাদিকেরা যখন প্রশ্ন করছে, আপনি দেখবেন প্রতিদিন আমাদের জ্বালানি মন্ত্রী বলছেন যে আমাদের মানে পর্যাপ্ত মজুদ আছে। জ্বালানি প্রতিমন্ত্রী তো অদ্ভুত একটা কথা বললেন যে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ আছে, রেকর্ড পরিমাণ আছে। আচ্ছা, ঠিক আছে, তো সবই যদি থাকে তাহলে বারবার যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে লাইন কমছে না কেন? ঠিক আছে না, আপনি দেখবেন অনেক জায়গায় লাইন হয়, আবার একটা সময় গিয়ে লাইনটা শেষ হয়ে যায় বা লাইন আস্তে আস্তে কমে আসে। কিন্তু গত 1-1.5 মাস ধরে আমরা দেখছি কোনোভাবেই লাইন কমছে না। এখন আমি কালকে একটা প্রতিবাদ করেছি যে সরকার বলছে যে 2 মাসের তাদের কার্যক্রমে জনগণের নাকি তাদের উপর আস্থা ফিরে এসেছে বা তাদের উপর আস্থাশীল হয়েছে, আস্থা বেড়েছে। তা আমি তো দেখছি আস্থা প্রচুর পরিমাণে কমেছে, কারণ সরকার যখন বলছে আছে, অসুবিধা নাই, আপনারা পাবেন, তারপরে মানুষ লাইন ধরছে। এবং
এত অদ্ভুত অদ্ভুত তথ্য এবং ছবি আমরা দেখছি। কেউ বলছে 8 ঘন্টা, কেউ বলছে 2 দিন দাঁড়ায় আছি, কেউ বলছে 1 দিন দাঁড়িয়ে আছি, হ্যাঁ, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে 4 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে 2 লিটার 2.5 লিটার তেল পেয়েছি, ইত্যাদি ইত্যাদি। এবং যারা যারা লিখছেন এরা কিন্তু কেউই খুব যে মানে ফাতরা লোক তা না, খুবই রেসপন্সিবল লোকেরা এগুলো বলছেন। এবং আমরা রাস্তা দিয়ে হাঁটতে তো প্রতিদিনই দেখছি যে কালকে দেখলাম যে আপনার প্রধানমন্ত্রীর অফিসের পাশে দেখলাম যে রাত প্রায় 11টার দিকে শত শত গাড়ির লাইন, এবং একটা দাতব্য সংস্থাকে দেখলাম তাদের মধ্যে খাবার এবং পানি বিতরণ করছে এই অপেক্ষারত লোকদের উপরে। এখন আপনি যে বলবেন যে একটা মোটরসাইকেলওয়ালা এখানে একটা ম্যানিপুলেট করার জন্য বা মজুত করার জন্য সে দাঁড়িয়ে আছে, ভাই মজুত করে সে যদি 3 লিটার 5 লিটার তেল নেয় কত টাকা সে বেশি বিক্রি করতে পারবে? না হলে 500 টাকা বেশি বিক্রি করলে ধরেন, আমি যদি ধরেন 500 টাকার জন্য সে পুরো রাত জেগে থাকবে? এটাও তো একটা মানে আমি যেটা মনে করি যে এটাও তো মিলছে না হিসাবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে সরকার যে সমস্ত কথা বলছে হয় তারা মিথ্যা অসত্য তথ্য দিচ্ছে, এবং এটার ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপই নাই। আপনি সরকার, আপনি যদি বলেন ষড়যন্ত্র চলছে, তাহলে আপনাকে বলতে হবে তো কে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র ধরার দায়িত্ব কার? সরকারের তো দায়িত্ব। এই যে দেখবেন বলবে হামের টিকা নিয়ে আগের সরকারের ব্যর্থতা, তো আগের সরকারের ব্যর্থতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাই না? আমি একটা জিনিস বুঝছি না যে হামের টিকা নিয়ে যখন সরকার পূর্ববর্তী সরকারকে দায়ী করছে, তো পূর্ববর্তী সরকারের লোকেরা তো আছে, তারা প্রতিবাদ করছে না কেন বা কোনো কথা বলছে না কেন? তাদের যে উপদেষ্টা ছিলেন তাদের উচিত না কথা বলা? আমি একটা পত্রিকায় দেখলাম যে এই তথ্যটা নাকি সঠিক না। 2022 সালেও এরপরেও হামের টিকা দেওয়া হয়েছে, ছবি টবিও আমরা দেখলাম, বিভিন্ন জায়গা থেকে ছবি শেয়ার করা হয়েছে। এখন কথা হলো যে আপনি পার্লামেন্টে অতি মাত্রায় আমাদের সাংবিধানিক নানা ইস্যু নিয়ে, আমাদের জুলাই সনদ নিয়ে একটা প্যাঁচ তৈরি করে ফেলা হয়েছে। সাংবিধানিক না অসাংবিধানিক, এটাকে নিয়ে বৈধ কি অবৈধ এই তর্কগুলো এসেছে। এটা ঠিক আছে, এটা একটা তর্ক, কিন্তু আমাদের এখন দৈনন্দিন জীবনের যে বড় কয়েকটা ক্রাইসিস, সেটা হচ্ছে এই জ্বালানি সংকট আমাদেরকে মানে চক্রাকারে আমাদের দ্রব্যমূল্য সহ শুরু করে আমাদের জনজীবনে কঠিন একটা প্রভাব তৈরি করবে। ইমিডিয়েটলি আমার তো আয় বাড়ার কোনো সম্ভাবনা নাই, যারা চাকরি করছেন তাদের তো নির্দিষ্ট সীমারেখায় আয়। তো সরকারকে তো ভাবতে হবে যে এই যে জ্বালানি বাড়াচ্ছে, এরপরে তো দ্রব্যমূল্য বাড়বে, এরপরে মানুষ এটা কীভাবে ফেস করবে। এটা নিয়ে দেখবেন কোনো ধরনের চেষ্টা, কোনো ধরনের মানুষকে যে উদ্বুদ্ধ করা, আপনি একই সাথে বলছেন সংকট আছে, সংকট নাই, একই সাথে আবার অফিস সময় কমিয়ে দিচ্ছেন, একই সাথে আপনি মার্কেটের সময়সীমা কমিয়ে দিচ্ছেন। মার্কেটের সময়সীমা কমিয়ে দিলে মানুষের আয় কমে যাবে না? কমে যাবে তো। তাহলে এই যে আপনি একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু আপনি পরবর্তী এটার কনসিকুয়েন্স কী দাঁড়াবে? যেমন যুদ্ধ যখন শুরু হয়েছে তখনই আমরা সরকারকে বলেছিলাম যে এখনই আপনার উচিত হবে মানুষকে এটার ব্যাপারে সচেতন করা। সরকার ভুল কাজটা করেছে। সরকারের বলা উচিত ছিল যে একটা সংকট আসবে আমাদের, এই সংকটের জন্য আপনারা এটা করতে পারেন, আপনারা ভিড় করবেন, আপনারা মজুত করবেন, এটা করবেন। যারা এটা করবেন তাদের সম্পর্কে যদি সরকার আগাম বলতো যে এরা হচ্ছে দেশ এবং জাতির মানে মানে ক্রাইসিসের সময় এরা দেখবেন আপনি করোনার সময় যারা ওই যে আমাদের ভ্যাকসিন নিয়ে তারপরে এনে করেছিল, তাদের কিন্তু মানুষ খুব ঘৃণার চোখে দেখেছিল। সরকার যদি প্রথমেই বলতো যে আমাদের কোনো সংকট নাই, কিন্তু একটা সংকট এরকম আসতে পারে যদি লম্বা সময় ধরে যুদ্ধ হয়, সুতরাং আমাদেরকে এখন থেকে সাশ্রয়ী হতে হবে, আর আপনারা কেউ প্যানিক জায়গায় যাবেন না। যদি যান তাহলে মনে করা হবে যে আপনারা আসলে এই মানুষের বিপদটাকে নিয়ে বা জাতির এই ক্রাইসিসটাকে নিয়ে আপনারা এক ধরনের রাষ্ট্রবিরোধী কার্যক্রমটা আপনারা করছেন। এটা যখন করতো তখন দেখতেন প্রত্যেকের মধ্যে একটা মানে সেলফ একটা অ্যাসেসমেন্ট কাজ করতো। যেমন আমি অনেককে জানি, রনি ভাই একটু আগে বলে উনি এখন গাড়ি বের করছেন না, আমরা অপ্রয়োজনে গাড়ি ব্যবহার বন্ধ করে দিয়েছি। বহু লোককে আমি বলতে শুনেছি যে ভাই আমি এখন পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি, তেল পাই না, সুতরাং গাড়িও বের করে। কিন্তু তাহলে গাড়ির লাইন কমছে না কেন? আমি তো সেটাই বলতে চাচ্ছি, এটাতে সরকারের চরম একটা মিসম্যানেজমেন্ট, উদাসীনতা এবং আছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা সরকারের নীতি নির্ধারকদের যখন বলেছিলাম যে যুদ্ধের সময় কিন্তু আমাদের মনে বলছে যুদ্ধ বেশি দিন টিকবে না, এত যুদ্ধ শেষ হয়ে যাবে। তাহলে এই যে আপনি একটা আন্তর্জাতিক ক্রাইসিসকে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো ডিপেন্ডেন্সি আছে আপনার, আপনি 95% জ্বালানি আপনাকে বাইরে থেকে আমদানি করতে হয়। জ্বালানি আমদানি আপনার কাছে পয়সাও থাকতে হয়। তো আপনার যদি এখন দেখেন এই যুদ্ধের কারণে কিন্তু আমাদের রেমিটেন্সেও কিন্তু প্রভাব পড়বে, আমাদের রিজার্ভ সংকট দেখা দেবে।
যদিও এখনো দেখা দেয় নাই, এখন পর্যন্ত খুব ভালো, আর আগামী কুরবানি ঈদ পর্যন্ত মনে হয় ভালো থাকবে। তো এরপরে কিন্তু ওই যে বলে না যে মানে প্রতিক্রিয়া তো জানা যাবে পরে। আপনার একটা অসুস্থ হয়ে গেছেন, এখন বুঝতে পারছেন না, আমরা অনেক সময় ব্যথা পাইলে বলে যে না ব্যথা, বলতে না রাত্রে টের বাবা ব্যথা। আমাদের এই ক্রাইসিসের ব্যথা এবং কনসিকুয়েন্সেসগুলো আমরা টের পাবো হচ্ছে এরপরে। এবং সরকারের দুটো জিনিস খুবই অ্যালার্মিং। একটা হচ্ছে ইতিমধ্যে সে প্রায় 41,000 কোটি টাকার বেশি টাকা, 51,000 কোটি টাকা ঋণ করে ফেলেছে। আমাদের IMF এর যেই লোন মানে স্যাংশন পাওয়ার কথা ছিল সেটা অলরেডি ডিক্লাইন হয়ে গেছে। সুতরাং আমি মনে করি, যেটা রনি ভাই একটু হেয়ালি করে বলেছেন বা ফান করে বলেছেন, যে আপনি কিন্তু আপনার ওই যে কার্ড আর খাল খনন কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ওই যে ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমি মনে করি বিরোধী দল হয়তো এই ইস্যুগুলোকে ভেবে একটু মেজার্ড ওয়েতে হয়তো প্রতিক্রিয়া দেখাচ্ছে। জি, ধন্যবাদ। গোলাম মাওলা রনি, তেলের দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প ছিল কিনা, নাকি IMF এর ঋণ পাওয়ার জন্য সরকার এটা করতে বাধ্য হয়েছে? আমার কাছে মনে হয় IMF এর ঋণ পাওয়ার জন্যই তারা এটা করেছে। এর কারণ হলো এখনও পর্যন্ত তেলের যে গ্লোবাল মার্কেট, বোঝার চেষ্টা করি যে আমাদের দেশের সম্ভবত 40% or 46% ট্যাক্স, ভ্যাট এগুলো সব যুক্ত হয় তেলের সাথে। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ছিল $70। পরবর্তীতে এটা এই যুদ্ধকালীন সময় 90 থেকে $110 মধ্যে ওঠানামা করেছে। কিন্তু স্পট মার্কেট থেকে সরকার এই $90 তেল কিনেছে এরকম কোনো নজির নেই। এর কারণ হলো যে আমরা যে সকল দেশ থেকে তেল কিনি প্রায় সবার সঙ্গে আমাদের একটা ইয়ারলি কন্ট্রাক্ট থাকে। সেই কন্ট্রাক্টের ভিত্তিতে একটার পর একটা জাহাজ কিন্তু আসছে। 2 নম্বর হলো যে আমাদের সমস্যাটা আসলে মূলত ডিজেল নিয়ে। এর কারণ হলো অলমোস্ট 90% ইউজ হলো ডিজেলের, আর পেট্রোল এবং অকটেন এই দুটোই আমাদের ডিজেলের বাই প্রোডাক্ট আমাদের দেশে এখান থেকে হয়। রিফাইন করতে গিয়ে এটা হয়ে আসে, রিফাইনারি থেকে হয়, ওই যে গ্যাস ফিল্ডগুলো আছে সেখান থেকে সেই গ্যাস রিফাইন করতে গিয়ে আমরা পেট্রোল এবং অকটেন পাই। এবং অকটেন এবং পেট্রোলে আমরা স্বয়ংসম্পূর্ণ তো বটেই, অকটেন সারপ্লাস, অকটেন আমরা এক্সপোর্ট করতে পারি। তো সেখানে অকটেন আর পেট্রোলের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং এই যে ফুয়েল পাম্পগুলোতে প্রথম থেকে আজ পর্যন্ত দেখেন এর 99% হলো হুন্ডা আর গাড়ি। সেই তুলনায় কিন্তু আপনার যে CNG, LNG, LPG, তারপরে শেষে আপনার ডিজেল, এখানে কিন্তু অতটা চাপ এখনও পড়েনি। তো এটা আমার কাছে অ্যাবসলিউটলি মনে হচ্ছে যে এটা ম্যানেজমেন্ট ফেইলিয়ার নাম্বার 1। 2 নম্বর হলো যে হয়তো কোনো সিন্ডিকেট থাকতে পারে, সেই সিন্ডিকেট সরকারের ভিতরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, অথবা এই তেল সীমান্তে পাচার হয়ে যেতে পারে। সামহাউ দেয়ার ইজ এ প্রবলেম, যেহেতু আমরা ভিতরের লোক নেই, আমরা বাইরে থেকে কিন্তু আপনি তো দিচ্ছেন রেশনিং করে, একসাথে তো একটা গাড়িতে আপনি 4-5 হাজার টাকা তেল দিচ্ছেন না, জ্বালানি দিচ্ছেন না। যারা স্মার্ট তারা নিয়ে নিচ্ছে। যেমন ওই যারা পেট্রোল পাম্পে যারা লোকজন আছে ওদেরকে 200-300 টাকা দিলেই ফুল ট্যাঙ্কি পূর্ণ করে দেয়। এরকম না যে এখানে ওই যে কিছু ড্রাইভার যারা আছে ওরা হয় করে কি এক জায়গাতে 20 লিটার পায়, তারপর অন্য একটা পেট্রোল পাম্পে গিয়ে তারা হয়তো আরও 20 লিটার তুলে, কিন্তু সে ফুল না করে ঘরে ফিরে না। এটা একটা মানসিক রোগ। আর আমার মতো, আপনার মতো, মঞ্জু সাহেবের মতো মানুষ আমাদেরকে গাড়িতে বসা দেখলে দিয়ে দেওয়ার পরে আমরাও খুশি হয়েও যখন দিয়ে দিলে আমি 200 টাকা 300 টাকা দিয়ে দিই। এইভাবে কিন্তু চলছে সব জায়গাতে। যাই হোক, এনিওয়ে, এখন আপনি যেটা প্রশ্ন করছিলেন যে তেলের দাম যদি $110 হয় পার ব্যারেল, তাহলে আমাদের যে ইম্পোর্ট ডিউটি আছে সেটা অ্যাড করার পরে এখানে লস যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তেলের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। কেউ বলেন যে এখানে বাংলাদেশের তেল মালয়েশিয়ার চাইতে সস্তা বা ইত্যাদিতে অনেক দেশের সে সস্তা, কিন্তু এই কথা বলে না যে আমাদের দেশে যে তেলের গ্রেড এটা কোনো ইউরো গ্রেডে পড়ে না। ফলে যে তেলটা রিফাইন করতে আমাদের ধরুন 1 টাকা যায়, ভারতের বাজারে যে তেলটা বিক্রি হয় সেটা রিফাইন করতে 2 টাকা যায়। তো যার জন্য আমরা ওই মানের তেল ব্যবহার করি না। আমাদের ইতিহাস আমাদের যে এই তেলের কারণে আমাদের পরিবেশ কিন্তু মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে। আমরা খুব তেলের মধ্যে যে পর্যাপ্ত সীসা, ফলে আমাদের দেশের গাড়িগুলো দেখুন কয়েকদিন পরে কালো ধোঁয়া করে এবং নষ্ট হয়ে যায়। তো যার জন্য আমরা হলো পৃথিবীর সবচেয়ে নিম্ন জাতের এবং নিম্নমানের তেল ব্যবহার করি।
তো সেখানে তো আসলে আমাদের এই তেল মানে মানে কোনো অবস্থাতেই মূল্য বাড়ানোর প্রয়োজন ছিল না। মানে সরকার শেষ মুহূর্তে এসে কেন তেলের দাম ওটাই মানে ওই যে বললাম যে IMF কতগুলো চুক্তি দিয়ে রেখেছে, সেটা হলো আপনারা তো জানেন যে আমেরিকার সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে। আমেরিকা মিন্স IMF, আমেরিকা মিন্স বিশ্ব ব্যাংক। কিন্তু সরকার তো বলছে না যে IMF এর জন্য সে বাড়িয়েছে। আচ্ছা, ওই তো সরকার যখনই বলছে না তখনই তো সন্দেহটা আরও বেশি হচ্ছে, যেহেতু কোনো রিজন নাই এবং এখানে আমাদের কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না। এমন যে দাম বাড়ানো হলো সরকারের কোনো মানে লাভ হতো বা পরিস্থিতির উন্নয়ন হতো, কিন্তু এটা করা হয়েছে কেন? আমেরিকার সাথে যে আমাদের যে চুক্তিটা হয়েছে, যেটাকে গোপন চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে হয়েছে, সেই চুক্তির একটা অন্যতম শর্ত হলো যে আমরা প্রতি বছর $3 বিলিয়ন বা $3.5 বিলিয়ন, বোঝার চেষ্টা করুন, $3.5 বিলিয়ন মানে প্রায় 40,000 কোটি টাকার কৃষি পণ্য আমেরিকা থেকে আনব। আর যে সকল কৃষি পণ্য আমেরিকা থেকে আনব, ওই সকল কৃষি পণ্য বাংলাদেশে যে উৎপন্ন হয় সেখানে সরকার কোনো ভর্তুকি দিতে পারবে না। দেখেন আমরা এই যে মানে উভয় সংকট। হ্যাঁ, এখন আমরা এই যে আমাদের দেশের যে বোরো ধান হচ্ছে, তারপরে পোলট্রি হচ্ছে, যেখানে যেখানে আপনার ডিজেল লাগে সব জায়গাতে ডিজেলে তো সরকার সাবসিডি দিচ্ছে, পেট্রোলে দিচ্ছে না, ডিজেলে সাবসিডি দিচ্ছে। এটা IMF নিষেধ করে দিয়েছে, তোমরা এই কাজ করতে পারবে না, এখানে আমেরিকান স্বার্থ আছে। তো এই বিভিন্ন কারণে এই কাজগুলো হতে পারে বা হয়েছে, এরকমভাবেই আমরা মনে করি যে হয়তো বিশ্বব্যাংকের বা মানে IMF-এর চাপে বা আমেরিকার চাপে এভাবে দাম বাড়ানো হয়েছে। তো সরকার যেটা স্বীকার করছে না, কিন্তু ঘটনা তো সেভাবেই ঘটে যাচ্ছে। আমাদের কোনো দিকে আমাদের ডান দিকে গেল বিপদ, বাম দিকে গেল বিপদ। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজিবুর রহমান মঞ্জু। যে ব্যাংকিং খাতের অর্থনৈতিক খাতের সংস্কারটা তো হলো না, এই জন্য কি IMF আমাদের যে ঋণের কিস্তি ছাড় সেটা দিতে তারা গড়িমসি করছে? আরেকটা হলো যে গভর্নমেন্ট বাজেট প্রণয়নের জন্য বিশ্বব্যাংক এবং IMF থেকে আরও $3 বিলিয়ন চাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতিটা কি দেখছে? না, এটা তো ওপেন সিক্রেট, কারণ আপনার আমাদের সাথে IMF এর যেই চুক্তিটা, অর্থাৎ আপনি যদি একটু আপনাকে কনফার্ম করে বলি, সেটা হচ্ছে 1.3 বিলিয়নের আমাদের যেই মানে কমিটমেন্টটা ছিল, সেটার সাথে ব্যাংক খাতের সংস্কার আর আমাদের অর্থনীতির কিছু সংস্কারের দিকগুলো তো আগেই তারা এক ধরনের গাইডলাইন দিচ্ছিল। একটা জিনিস মনে রাখতে হবে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক যখন কাউকে ঋণ দেয়, এটা কিন্তু অন্যান্যদের জন্য একটা এক্সাম্পল আকারে থাকে। অন্যান্যরা তখন আর আপনার সাথে চুক্তি করতে, আপনাকে ঋণ দিতে ভাবে না। তারা মনে করে যে না, ওনারা একটা, যেমন আমরা দেখি কি আত্মীয়তা করার সময় দেখি যে একটা ভালো বংশ আত্মীয়তা করেছে, তখন আমি মনে করি যে হ্যাঁ, এনার সাথে করা যেতে পারে, উনি যেহেতু এখানে আত্মীয়তা করেছেন, করা যেতে পারে। তো IMF, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রসেস আছে, সেই প্রসেসে সে আপনাকে যাচাই করে আপনি এই টাকাটা ফেরত দিতে পারবেন কিনা, আপনার স্ট্রেংথ সেভাবে আছে কিনা। ফলে এটা কিন্তু আমাদের মতো দেশগুলোর জন্য একটা সুবিধা, যে আমাদের অর্থনীতিকে আপনার দেখা যায়। অনেক সময় বলা হয় যে তারা অনেক সময় অন্যায্য চাপ দেয়, অন্যায্য মানে শর্ত আরোপ করে, যেগুলো আবার আমাদের দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তো এখানে দুই ধরনের বিষয় আমাদেরকে মনোযোগ রাখতে হয়। আমরা এখন যখন দেখছি যে আপনি ধরেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক কাজ হয়েছে, অনেক কাজের মধ্যে আমাদের অনেক সমালোচনা আছে, কিন্তু যে কাজটা সবচাইতে বেশি সাধুবাদ পেয়েছে আমাদের দুইটা জায়গায়, একটা হচ্ছে ব্যাংকিং খাতের সংস্কার, আর একটা হচ্ছে রাজস্ব বোর্ডের একটা মৌলিক সংস্কারের প্রস্তাবনা ওনারা দিয়েছিলেন। দুইটা অথরিটি সৃষ্টি করেছিলেন। জুডিশিয়ারিটা ধরেন অর্থনীতির সাথে বাদ দিলাম, অর্থনীতির সাথে ইম্পর্টেন্ট না, কিন্তু অর্থনীতির বিবেচনায় দুইটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রুগ্ন ব্যাংকগুলোকে সুস্থ করে তোলার জন্য তারা একটা সেন্ট্রাল মানে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে এনে এক ধরনের সাবসিডি দিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিজেই কিছু সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। আর তৃতীয় যেটা রাজস্ব বোর্ডে করেছেন, যে রাজস্ব বোর্ডের একটা অথরিটিকে ভেঙে দুইটা অথরিটি তৈরি করেছেন। একটা হচ্ছে রাজস্ব তুলবে, একটা হচ্ছে রাজস্ব নীতি প্রণয়ন করবে। যদিও সেটা নিয়ে রাজস্ব বোর্ডের ভিতর ব্যাপক আন্দোলন হয়েছে, একদম ডেডলক হয়ে গিয়েছিল, ইভেন আমাদের রাজস্ব আদায় বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে কিন্তু ওনারা ছাড় দেন নাই, মাথা নত করেন নাই, সেটাকে তারা চালিয়ে নিয়ে গেছেন। এবং রাজস্ব বোর্ডের বহু লোককে তখন কিন্তু মানে বরখাস্ত করা হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল, যে অন্যায্য আন্দোলনের কারণে। অথচ এখন কি হলো, সরকার এক কলমের খোঁচায় এই দুইটো জায়গায় করেছে। তো এটা আপনাকে তো মনে রাখতে হবে, আপনি নিজেও কিন্তু এটা জানেন, বা বিএনপির মধ্যে তো অর্থনীতিবিদের অভাব নাই। এবং আপনি দেখেন যে সালেউদ্দিন সাহেব, যিনি অর্থ উপদেষ্টা ছিলেন,
মনসুর সাহেব যিনি বাংলাদেশের গভর্নর ছিলেন, ইভেন ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো প্রমিনেন্ট অর্থনীতিবিদ, আর মানে আপনার এই আমাদের প্রফেসর ইউনুসকে তো একজন অর্থনীতিবিদ হিসেবে মূল্যায়ন করা হয় সারা পৃথিবীতে, যিনি গ্রামীণ ব্যাংক মডেলের প্রতিষ্ঠাতা। এতগুলো অর্থনীতিবিদ সমৃদ্ধ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে পলিসি, সেই পলিসিতে সবচাইতে বেটার হোপ তৈরি করেছিল আমাদের অর্থনৈতিক জায়গা। এবং দেখেন আমাদের ওই সময় আমাদের রিজার্ভ বেড়েছে, ব্যাংকগুলোতে একটা শৃঙ্খলা ফিরে এসেছে, এবং কিছু ঋণও তারা কিছু কী করেছেন, শোধ করেছেন। তাদের প্রধান সংকট যেটা, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। আর ট্রেড এবং বিনিয়োগের যে জায়গাটা, এটা একটা অস্থায়ী সরকারকে কেউ ভাই বিনিয়োগ দিতেও চাইবে না, কেউ এরকম একটা মানে অস্থায়ী সরকারের সাথে বড় ধরনের ব্যবসায়িক বিনিয়োগে আসবেও না, এটা হচ্ছে বাস্তবতা। এই জায়গা থেকে এই সরকার এসে যে দুইটা বড় ধরনের ভুল করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়েছেন। আপনি যদি রিপ্লেস করতেন যে ঠিক আছে আমি একে সরিয়ে A++কে বসিয়েছি, আপনি এমন একজনকে বসিয়েছেন যার ব্যাপারে যাকে বলা হচ্ছে দলীয় লোক, যিনি তার ঋণ খেলাপের অভিযোগ আছে। এবং ইদানিং তো শোনা যাচ্ছে যে উনি কোনো না কোনোভাবে এসএলএমের নাকি কোনো না কোনোভাবে কানেক্টেড, আমি কনফার্ম না, এরকম একটা কথা চাউড়াচ্ছে। এবং অন্য জায়গায় যেমন আমাদের যে ব্যাংক রেজুলেশন আইনে সরকার যে অ্যামেন্ডমেন্টটা দিয়েছে, সেটা সিরিয়াস লেভেলের অ্যালার্মিং। আপনি সম্ভবত 35,000 কোটি টাকার মতো একটা সাবসিডি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে। এখন আপনি 5টা ব্যাংকে, হ্যাঁ, এখন আপনি ওই চোরদেরকে বলছেন যে তোমরা যা নিয়েছো, ধরো তুমি 2,000 কোটি টাকা নিচ্ছ বা 5,000 কোটি টাকা নিচ্ছ, তার 7% কিছু দাও, দিয়ে আরও আমরা যা দিচ্ছি এখন 35,000 কোটি টাকা, এগুলো তোমাদের কর্তৃত্বে নাও। অনেকটা অর্থটা এ ধরনের দাঁড়ায়। এমতো পরিস্থিতিতে আপনাকে কে দিবে বলেন? আপনাকে IMF কেন আপনাকে ছাড় দিবে? আপনাকে ওয়ার্ল্ড ব্যাংক কেন দিবে? এখন কি হচ্ছে, এখন আমরা যেটা দেখছি যে আবার যেটা হয় সবসময় জনগণের ঘাড়ের উপরে। এখন এই যে ধরেন পেট্রোল আর অকটেনের দাম বাড়ালে আমাদের জাতীয় জীবনে খুব বেশি প্রভাব পড়বে না, প্রভাব পড়বে রনি ভাইয়ের মতো বড় লোকদের উপরে, যে অনেক টাকা খরচ করে ওনার, যাক। শুধু ডিজেলটা আমাদেরকে খুবই ক্ষতিগ্রস্ত করবে, কারণ ডিজেলটা কৃষক, পরিবহন, আমাদের যাতায়াত ব্যবস্থা, ডিজেল, বিদ্যুতের উপরে। সরকারের উচিত ছিল ডিজেলটা স্টেবল রাখা। হ্যাঁ, ডিজেলে আবার কিছু কিছু বড় লোকেরা আছে ডিজেলের গাড়িতে চড়েন, তাদের ব্যাপারে আলাদা করে একটা দেওয়া যেতে পারে যে এই ধরনের দামি গাড়িগুলো ডিজেল নিতে হলে ওর জন্য আলাদা একটা পেমেন্ট থাকবে। ডিজেলের দামটা স্থিতিশীল রেখে পেট্রোল অকটেন যেটা বাড়িয়েছেন, উচিত ছিল মানে সরকার তো বাগাড়ম্বর না করে। আপনি দেখবেন সরকার যে 2 মাসের বাগাড়ম্বর করেছে, ওখানে এটাও লিখেছে আমরা জ্বালানি তেলের দাম বাড়াই নাই। তো বাড়ান না, এখন তো বাড়াইলেন। আপনি যে একটা ক্রেডিট নিতে চাইলেন, কেন বাড়ালেন না? ক্রেডিট নিতে চাই এখন কেন বাড়ালেন? দেখবেন উত্তর দিচ্ছেন পুরো উল্টাটা। সুতরাং আমার কথা হচ্ছে যে সরকারের একটা হচ্ছে যা বিশ্ব পরিস্থিতিতে কী হবে, বিশ্ব পরিস্থিতি হলে আপনাকে সেটা মানে সবসময় আমরা যেটা করি, আমাদেরকে সাশ্রয় পন্থায় যেতে হবে। কারণ আপনি যেহেতু আমদানির উপর নির্ভরশীল, ভাই আপনি আমদানি করে যদি আপনি ধরেন আমি আমদানি করে ঘি খাই, ঘি তো এসেনশিয়াল ইস্যু না যে আপনাকে খাইতেই হবে, আপনি কম খান। আপনার যখনই কমিউনিকেশন, যখনই আপনার মানে আমদানি নির্ভর জিনিসের উপরে চাপ পড়বে, তখন আপনাকে একটা সাশ্রয় জায়গায় যেতে হবে। আমরা যেমন এখন মার্কেট কমা দিচ্ছি, ইলেকট্রিসিটি কমাচ্ছি, যে সমস্ত জায়গায় আপনার কনজাম্পশন কমানো যায় সেই সমস্ত কনজাম্পশন কমান। যেমন আমরা আমাদের দেশে যদি আমরা এই নেটওয়ার্কটা করতে পারতাম, যে আপনার গাড়িতে আমাদের BRT এর মাধ্যমে যদি মনিটরিং সিস্টেম থাকতো, যে আপনার গাড়িতে আপনি কতটুকু তেল নিয়েছেন, অটোমেটিক্যালি আপনি কতটুকু গিয়েছেন, কতটুকু তেল আপনার দরকার, আপনাকে সেভাবে তেল দিবে। আপনি আজকেও 10 লিটার নিলেন, কালকেও 10 লিটার নিলেন, বা আজকেও ট্যাঙ্কি ফুল করলেন, কালকেও ট্যাঙ্কি ফুল করলেন, তাহলে তো এটা তেলটা কোথায় গেল? তো তেলটা কোথায় খরচ করেছেন? এটা কি আপনি বাসায় গিয়ে ট্যাঙ্কিতে রেখে আসছেন, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কিতে রেখে আবার আসছেন? এই জিনিসগুলো আমরা সহজে করতে পারতাম। এগুলো কিন্তু 1-2 দিনের ব্যাপার, একটা মানে সিস্টেম চালু করলে, সিস্টেম ডেভেলপ করে ফেলা কোনো ব্যাপার না, তাই না? এই জায়গাতেই আমরা সরকারকে খুব আনস্মার্ট দেখতে পাচ্ছি। আমরা ভেবেছিলাম এই সরকার উই হ্যাভ এ প্ল্যান, তার বিশাল ওনাদের রিসার্চ সেন্টার, ওনারা 15 মাস 18 মাস ধরে বিরাট সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডে বিরাট মানে রিসার্চাররা, ডক্টরেটরা, PhDরা ওনাদের বিভিন্ন রকম পলিসি মেকিংয়ে ছিলেন। এটার কোনো ছাপ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা এটা সমালোচনার জন্য সমালোচনা করছি না, যৌক্তিক জায়গা থেকে আমাদের সমালোচনা। জি, ধন্যবাদ আপনাকে গোলাম আল্লাহ রনি। আমরা দেখি যে সবসময় মানুষ ক্ষমতায় যারা থাকে তাদের দিকে মানুষ
ছুটে যে তাদের দলে প্রবেশ করা, সরকারে প্রবেশ করা, কিন্তু আমরা অতি সম্প্রতি লক্ষ্য করছি যে সরকারের দলের সাথে যারা ছিল, বিএনপিতে যারা ছিল, তারা এখন বিরোধী দল, অর্থাৎ স্পেসিফিক্যালি যদি বলি যে এনসিপিতে যোগ দিয়েছে আপনার ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা ছিল এবং সে স্বতন্ত্র নির্বাচন করেছে। আবার আমরা স্বতন্ত্র সংসদ সদস্য এবং সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথাও শুনছি। অর্থাৎ এমনটা কেন হচ্ছে, মানে উল্টোটা হচ্ছে কেন? এটা বলতে পারবো না। আমাদের সময় হয় কি যে হঠাৎ করে ঢাকা শহরে মশা বেড়ে গেছে, মাছি বেড়ে গেছে বিভিন্ন এলাকাতে, মানে এই যে প্রকৃতিতে হঠাৎ করে করোনা চলে আসলো। তো আপনি বললেন করোনা আসলো কেন, আপনি তো বলতে পারবেন না। তো আবার হাম চলে আসছে। হাম চলে আসছে। তো নর্মালি ক্ষমতার সাথে মানুষ থাকে, যে দল ক্ষমতায় থাকে। এখন হঠাৎ করে এখানে এমনকি ভাইরাস আসলো ক্ষমতার মধ্যে যে মানুষ তাড়াতাড়ি সেখান থেকে ছুটে বের হয়ে একটা নিরাপদ জায়গা খুঁজছে। এর অনেক অনেক কারণ থাকতে পারে, সব কারণে সরকার 2 মাস সরকার বলা যায় না। এখন যেটা হলো যে একটি সরকার যখন সঠিক পথে থাকে তখন সেই সরকারের রূপ, লাবণ্য, সৌন্দর্য সারা পৃথিবীকে মোহিত করে। আপনি দেখেন নেপালে একজন রাজা আসছে, বালেন্দ্র, কি একটা নাম বালেন্দ্র, কিন্তু আমরা বাংলাদেশে বসে তার প্রশংসায় মত্ত, পঞ্চমুখ। তিনি জানেনও না যে বাংলাদেশে তাকে নিয়ে আমরা টকশো করতেছি, কিন্তু এই যে তিনি ভালো কাজ করছেন, তার জনগণকে ভালোবাসছেন এবং তিনি কোনো অন্যায় দেননি, ফলে তার যে আলো তো সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন বাংলাদেশে যারা কাজকর্ম করছেন তারা যদি সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসতেন, তাদের যে প্ল্যানগুলো থাকতো সেগুলো শুধু মৌখিকভাবে না আমাদেরকে আলোকিত করতো, তাহলে তাদের যারা কাছের মানুষ তারা সবার আগে আনন্দিত হতেন এবং তারা তাদেরকে ছেড়ে যেতেন না। একটা পরিবারে বলেন বাইরের লোক তো বুঝতে পারে না, কিন্তু ভিতরের লোক বুঝতে পারে এই পরিবারের মধ্যে কি হচ্ছে। আর যখন একজন রুমিন ফারহানা তিনি যখন প্রকাশ্যে বলেন যে 17 বছর একটা ব্যর্থ দলের দায়ভার আমি মাথায় করে ঘুরে বেরিয়েছি, তো সেটা যদি আমি পারি তাহলে আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে নিজের দায়ভার কি নিজে বহন করতে পারবো না? এটা যে কত বড় চপেটাঘাত একটা ক্ষমতাসীন দলের জন্য। এটা যদি দলের যারা কর্তা ব্যক্তি তারা বুঝতো যে এই ক্ষোভটা কেন আসলো। এরপরে দেখুন অনেক লোক, শুধু সারা বাংলাদেশে না, যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, পদ পদবি পেয়েছেন, তাদের কথা আলাদা, কিন্তু তাদের মধ্যে খুব অল্প লোকের আমি খুব হাসি মুখে প্রাণবন্ত দেখছি না। এটা কারণটা কি? এটা কারণ হলো যে মানে আপনার মানে সরকারের জ্বর এসছে, বাইরে থেকে আপনি সব কিছু দেখছেন, কিন্তু আপনার শরীরে জ্বর, আপনি কিন্তু কোনো অবস্থাতেই হাসতে পারবেন না, সুস্থভাবে চলতে পারবেন না। এখন সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ভিতর থেকে দেখছেন এই যে ডিজেলের যে সমস্যাটা আপনি আমি দেখছি, কিন্তু তারা সরকারের ভিতর তারা তো অরিজিনালি বুঝতে পারছে। টাকার সমস্যা 51,000 কোটি টাকা তারা নিয়েছে, কিন্তু যারা ভিতরের লোক তারা তো দেখছে যে আগামী 6 মাসে তাদেরকে আরও 1,51,000 কোটি টাকা লাগবে, কিন্তু টাকা নেই, দের ইজ নো মানি। মঞ্জু ভাইয়ের সঙ্গে আমি একটা একটু যোগ করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে 3টি সিদ্ধান্ত আমার আসলে সত্যি করতে ভালো লেগেছে। যেহেতু আমি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আমি জানি জাতীয় রাজস্ব বোর্ডে যে 2টো বিভাগ আলাদা করা হয়েছে, ইট ওয়াজ দ্য স্মার্ট ডিসিশন। ব্যাংকিং সেক্টর নিয়ে যা কিছু হয়েছে, যে সিদ্ধান্তগুলো হয়েছে, থিওরিটিক্যালি ইট ওয়াজ ভেরি গুড, ভেরি গুড। তারপরে সুপ্রিম কোর্টকে মাজদার হোসেন মামলার আলোকে আলাদা সেক্রেটারিয়েট, আলাদা সেক্রেটারিয়েট করা হয়েছে, সবগুলো ভালো এবং আলটিমেটলি একজন সচিবও নিয়োগ দেওয়া হয়েছিল। এই সরকার এসে একেবারে অল্পতম সময় প্রত্যেকটা সিদ্ধান্ত উল্টে দিয়েছে, এই কাজটি কিন্তু তারা ভালো করেনি। আর ওনাকে আমি যে জিনিসটা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বের হয়েছে, উনি কিন্তু প্রায় 2.25 লক্ষ কোটি টাকা 18 মাসে তিনি কিন্তু ঋণ করেছেন। মানে অবাক করে যে সরকার যেমন 2 মাসে করলো 51,000, উনি কিন্তু 18 মাসে 2.25 লক্ষ কোটি টাকা লোকালি সে ঋণ করেছে। আর বিদেশ থেকে মানে IMF থেকে পায়নি, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক অন্যান্য জায়গা থেকে প্রায় $12 বিলিয়ন, মানে শেখ হাসিনা যখন গেছে তখন ছিল
$100 বিলিয়ন। আর উনি যখন গেছে তখন $112 বিলিয়ন আমাদের বৈদেশিক ঋণ। তো এই $12 বিলিয়ন কিন্তু উনি ঋণ করে গেছে। এখন মানুষ হলো যে উনি এই ছোট্ট একটা সরকার, ওনার কোনো এডিবির বাস্তবায়ন হয়নি। টিআর কাবিখা মন্ত্রী এমপিরা যেভাবে যে জিনিসগুলো করে, লোকালি কোনো কাজ হয়নি। আমাদের প্রায় 3 লক্ষ কোটি টাকার এডিবি বাস্তবায়ন, সেই টাকাটা রয়ে গেছে। তো এই এত টাকা দিয়ে সে করছেটা কি? এত মানুষের যদি চাবাই টাকা খায় তাহলে তো এত টাকা খাওয়ার কথা না। ফলে এই জিনিসগুলো নিয়ে আগামীতে উনি যতই মিষ্টি মিষ্টি কথা বলেন, হাসাহাসি করেন, এগুলো নিয়ে কিন্তু ঝামেলা হবে, প্রচণ্ড ঝামেলা হবে। এটা তদন্ত সাপেক্ষে অবশ্যই যদি অন্যায় হয়ে থাকে বা তছরুফ হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।